আসসালামু আলাইকুম। খালামুনির বাসায় গিয়ে কিভাবে আনন্দ করলাম, সারাদিন কি করলাম সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। আজকে আমরা এসেছি খালামুনির বাসাতে, ঝিনাইদহ বাগডাঙ্গাতে। এর আগে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সোজা খালামুনির বাসায় আসার পরেই আমি ভিডিও নেওয়া শুরু করেছি। তো এখন খালামুনির বাসায় চলে যাচ্ছি। এটা হচ্ছে খালামুনির বাসা। এখানে আমরা সবাই বসেছিলাম, এই যে খালামুনি খালু এখানেই বসেছিল। এদিকে দেখলাম খালামণি সেমাই রান্না করেছে। উনি অনেক বেশি দুধ দিয়ে সেমাই রান্না করে। খালামণির হাতের সেমাই সবচেয়ে বেশি মজার, এটা আমাদের পছন্দের একটা খাবার। আর এদিকে দেখলাম ভাইয়া ঝাল ঝাল করে মাংস রান্না করেছিল, সেটা খেতে বসে পড়েছে অলরেডি। এদিকে দেখলাম যে ভাইয়া ভাবির হাতের বালা খুলে দিচ্ছে। এটা হচ্ছে ঘুরিয়ে কি সিস্টেমে যেন খুলতে হয়, তো সেটাই দেখলাম খুলে দিচ্ছে। দেন ভাবি আবার বলছিল যে কিভাবে জানো যে এটা এইভাবে খুলতে হয়। পরে এটা নিয়ে আবার আমরা সবাই হাসাহাসি করছিলাম। দেন আমরা অনেক রাত পর্যন্ত ছাদে ছিলাম, সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। নিচে এসে আমরা রাতের খাবার খেতে বসে যাই। এখানে অনেক আয়োজন করেছিলেন খালামণি। পালং শাক ছিল, বেগুনের তরকারি ছিল, মুরগির মাংস ছিল, বড় মাছের মাথা ছিল। আসলে এত আইটেম ছিল যে আমার সবগুলোর নাম এখন মনেও নেই, এটা কয়েকদিন আগের ভিডিও। আর এদিকে আমার মামাতো বোন আরিশা বসে বসে মাছের মাথার কাটা চিবাচ্ছিল। আর এদিকে দেখলাম আপুকে আবারও খাইয়েও দিচ্ছে, ও কাটা খেতে পছন্দ করে। এই যে এদিকে আমার ছোটো খালামণি আবার দেখাচ্ছিল যে এটা হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে। সব মাছই খালামণিদের নিজেদের পুকুরের মাছ, মাছগুলো একদম ফ্রেশ ছিল। দেন আমি আবার একটু কিচেনে চলে গেলাম। এই যে এখানে ছিল কড়াই ভর্তি মাংস, এটা হচ্ছে বাটিতেও মাংসই ছিল আলাদা। আর এখানে ছিল মাছ, আর এখানে ওই সেমাই ছিল। আর এই হচ্ছে মাছের মাথা। ভাইয়া বলছিল যে মানুষের মাথার থেকে মাছের মাথাই বেশি বড়। তো এটা নিয়ে আবার সবাই হাসাহাসি করছিলাম। এই বড় মাছের মাথা মূলত ভাইয়া আর ভাবির জন্যই, যেহেতু ভাইয়া ভাবি আজকে প্রথমবার আর কি খালামণির বাসায় গেছে। ভাইয়া তো না আর কি, ভাবি গেছে প্রথমবার, তো সেই জন্য এই স্পেশাল আয়োজন। খাওয়া শেষ করে আমি কিচেনে চলে যাই। খালামণি সব কিছু বোতলে ভরে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল, দেখতেও ভালো লাগছিল। খাওয়ার পরে ভাবি চা বানাচ্ছিল আর আমি উপরের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ভাবি অনেক মজার চা বানায়। তো ভাবি চা বানানো শেষ হলে আমরা সবাই মিলে আবার ছাদে চলে যাই। ছাদের চারপাশে খোলামেলা থাকায় ছাদে প্রচুর বাতাস ছিল, ছাদে থাকতেই বেশি ভালো লাগছিল। তো এই জন্য আমরা ছাদেই বেশি টাইম স্পেন্ড করেছি। দেন যখন নিচে চলে আসি, তারপর দেখি যে খালামণিরা সবাই লুডো খেলছে। তখন বাজে রাতের অলমোস্ট 1টা, আর সবাই লুডো খেলছে আর এত বেশি হইচই করছিল, ভালোই লাগছিল দেখতে। এই যে 1টা বাজে, ঘুমাতে ঘুমাতে রাত 3টা 4টা বেজে গিয়েছিল। আর সকালেও লেট করেই ওঠা। তো এটা ছিল সকালের ভিডিও ক্লিপ। সকালে আমরা সবাই নাস্তা করছিলাম। নাস্তা শেষ করে আমি সোজা চলে যাই নিচে। নিচেও খালামণির রান্নাঘর, মাটির চুলা আর কি। তো সেখানে গিয়ে দেখলাম যে সব খালামণিরা একসাথে গোল করে বসে কাজ করছে আর গল্প করছে। আর এই বড় কড়াই ভর্তি করে মাংস রান্না করা হচ্ছে। আজকে 50 জনের আয়োজন ছিল। খালামণি আরও আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছিলেন। আর এটা হচ্ছে কিচেনের ফ্রন্ট ভিউ। এখানে পুরো মাঠ জুড়েই ধান, যদি ধানের সিজন হতো তাহলে ভিউটা আরও বেশি ভালো আসতো। তো এদিকে আম্মু আবার ডাক দিয়েছিল, একটু পরে আমি আবারও নিচে চলে আসি। এখানে দেখলাম যে রোস্টের জন্য মুরগি রেডি করা হচ্ছে, আর এদিকে খালামণি সেগুলো কাটছিল আর কি। দেন এইটা হচ্ছে খালামণির আম গাছ। গাছ ভর্তি আম ছিল, যদিও ছোট ছোট, কিন্তু গাছ ভর্তি ছিল। পুকুর থেকে যে মাছ ধরে এনেছে সেগুলোই দেখছিলাম। এত ফ্রেশ মাছ যেগুলো তো ঢাকাতে পাওয়া যায় না। আর এখানে ছোট মাছ চচ্চড়ি করছিল। আর দেখলাম যে খালামণি খুব সুন্দর করে খড়ি সাজিয়ে রেখেছে। খড়িও যে সাজানো যায় এটা আমার আইডিয়া ছিল না। এই হচ্ছে খালামণির খড়ি। আর মুরগির যে অবশিষ্ট অংশ ছিল সেগুলো এই কুকুরটা এসে খাচ্ছিল। দেন আমি উপরে চলে আসি। উপরে আসার পর দেখি যে আমার মামাতো বোন আরিশা কান্না করছে। মামনি ওকে ভাত খাওয়াচ্ছে কিন্তু ও খাবে না, এই জন্য কান্না করছে। আর আমি ক্যামেরা অন করেছি দেখে ও মুখে হাত দিয়ে আছে, মানে ও খাবারও খাবে না আবার এখন কান্নাও করবে না। তো এইটা নিয়ে আমরা সবাই অবাক হয়ে গেছি যে আল্লাহ, ওর কান্না অফ হয়ে গেল। ভিডিও করছে কাম আল্লাহ। মানে তারপর আমরা চলে যাচ্ছিলাম ডিপ টিউবওয়েলে। তো যাওয়ার সময় আবার এই বাড়িটা দেখলাম। বাড়িটা খুবই সুন্দর ছিল, কিন্তু এই বাড়ির যে মালিক সবাই বিদেশে থাকে, বাড়িটা ফাঁকাই পড়ে থাকে। তো এই যে ডিপ টিউবওয়েল খালামণির বাসা থেকে খুব বেশি দূরে না, এই 3-4 মিনিটের দূরত্ব। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি। এটা হচ্ছে ডিপ টিউবওয়েলের এক পাশে রয়েছে ধান আর অপর পাশে রয়েছে ড্রাগন বাগান। বিশাল এরিয়া জুড়ে ছিল এই ড্রাগন বাগান। এখন ভাবি, আমি, ভাইয়া আর সৈমি মিলে চলে যাচ্ছিলাম।
আমরা গিয়েছিলাম দুপুরবেলা কড়া রোদে। তো আপু প্রথমে মুখ ধুয়ে নিচ্ছিল, ধুয়ে নিয়ে বলছিল যে বেশ শান্তি লাগছে, যেহেতু ডিপ টিউবওয়েলের পানি সবচেয়ে বেশি বিশুদ্ধ আর ঠান্ডা হয়। তো ভাবি বলছিল যে তাহলে আমরা এই সাইডে বসে শুধু পা ভিজাই। আমরা এগুলো বলতে বলতেই উল্টো দিকে খেয়াল করে দেখি ভাইয়া গোসল করা শুরু করে দিয়েছে। দেন ভাবি এই যে নিচে বসে যায় ভেজার জন্য। এটা ছিল ভাবির ফার্স্ট টাইম ডিপ টিউবওয়েলে গোসল করা আর কি। ভাবি ডিপ টিউবওয়েলে এর আগে কখনো গোসল করেনি। তো আমরা সবাই এখানে অনেক বেশি মজা করছিলাম, এনজয় করছিলাম। আর দুপুরের কড়া রোদে বেশ ভালো লাগছিল। আর আপু আর সৈমিতা এত বেশি আনন্দ করছিল যে ওরা লিটারেলি পানি ছিটাচ্ছিল। আর এই যে পানি ছিটাতে ছিটাতে আমার ক্যামেরাতেও পানি ছিটিয়ে দিয়েছে, যার জন্য একটু ঘোলা হয়ে গিয়েছে। দেন আমিও ওদেরকে পানি ছিটা দিচ্ছিলাম। এদিকে আমি গিয়েছিলাম যে আমার ফোনটা একটু মুছতে, যেহেতু পানি লেগেছিলো। এসে দেখেছি ওরা দুজনে এইভাবে বসে পড়েছে ডিপ টিউবওয়েলের নিচে। আর সৈমি বলছিল যে একটু পরে বসবে, ওর আবার ভয় লাগে যদি ওর কানে পানি চলে যায়। আমি এদিকে আবার বলছিলাম ভাইয়াকে যে বালতি দিয়ে ভাবি আর আপুর উপরে পানি ঢেলে দিতে, কিন্তু বালতি ক্লিন ছিল না। এই জন্য ভাইয়া পরে হাত দিয়ে পানি ছিটাতে শুরু করে। আর হাত দিয়ে এমনভাবে ছিটাচ্ছিল যে মানে দুইজন পুরো ব্যালেন্সই হারিয়ে ফেলছিল, হিমশিম খেয়ে যাচ্ছিল পানির ফ্লোতে। এখানে ভাইয়া ভাবিকে বলছিল যে এটা নিচে মুখ দিয়ে বসতে, কিন্তু ভাবির নাকি দম আটকে যাচ্ছিল, সে বসতেই পারছিল না। দেন এখানে সৈমি আসে, ও বলছিল যে নায়িকাদের মতো একটা স্টাইল দিবে, মানে ওইভাবে আর কি চুলগুলো পিছনে দিবে। তো সেই স্টাইল করে সে নিজেই অবাক যে এত সাকসেসফুল। সেই যে একটা অবাক হওয়া এক্সপ্রেশন দিচ্ছে। দুনিয়ার কোন বাবা এরকম ধ্যানে বসে পানের নিচে? দেন আমরা বাসায় চলে আসি। দুপুরের খাবারে ছিল এত আয়োজন যে হিমশিম খেয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা খাবো। ডিম, মুরগির রোস্ট, গরুর মাংস, মাছ ভাজি, মাছ ভুনা, ইলিশ মাছের ঝোল, মানে কি ছিল না, এমন কিছু নাই যেটার আয়োজন খালামণি করে নাই। মানে পুরো ভরপুর ছিল। আমরা সবাই ডিম নিয়েছিলাম, কিন্তু পরে আর ডিম কেউ খেতেই পারিনি, ডিমগুলো আবার তুলে দিয়েছিলাম। আর কত রকমের যে মাছ ছিল, ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত সবই ছিল। তারপর আবার দইও ছিল। আর এদিকে দেখলাম যে সৈমি আবার এই যে গাছে যেই আমগুলো সাইজে কিছুটা বড়, সেগুলো সে আবার ছিঁড়ে এভাবে করে ঘষে নিচ্ছে, যেন মুখে আবার আমের আঠা লেগে না যায়। আমের আঠা মুখে লাগলে তো আবার ঘা হয়। তো লবণ দিয়ে ও যে খাচ্ছিল, আমি আবার একটু টেস্ট করেছিলাম, বেশ মজা লাগছিল। বিকালের দিকে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর আমরা সবাই রেডি হয়ে যাই, আমরা আজকে বিকালে আর কি চলে যাব। তো এই জন্য এখানে আপু বিদায় নিয়ে নিচ্ছিল। আমরা দুইটা সিএনজি ভাড়া করেছিলাম, সিএনজিতে করেই চলে যাব। এর মধ্যে একজন গরু নিয়ে যাচ্ছিল, তো দেখলাম যে একটা গরু আমার দিকে এগিয়ে আসছে, মানে আমি পিছিয়ে গিয়েছি কিন্তু এটা তবু আমার দিকে কেন জানি এগিয়ে আসছিল। ভাগ্যিস দড়ি ধরেছিলেন যিনি গরু নিয়ে যাচ্ছিলেন আর কি। এর মধ্যে দেখলাম আর একটা গরুর বাছুর হয়েছে, সেটা সদ্য হয়েছে, হাঁটতে পারে না, এই জন্য কোলে করে নিয়ে যাচ্ছে। তো আমি ওর একটা ভিডিও ক্লিপ দিচ্ছিলাম, এর মধ্যে মা গরুটা আসে। ছেড়ে দেবো। মেইন প্রবলেম কোথায় হলো আমি তো সেটাই বুঝলাম না। হয়তো মা গরুটা ভেবেছিল যে ওর বাচ্চাকে আমরা নিয়ে যাব বা এই টাইপ কিছু, এই জন্য হয়তো তেড়ে আসছিল। বাট এমনভাবে তেড়ে আসছিল, আমি তো ভাবলাম যে শিং আজকে মেরেই দিবে। ভাগ্যিস আমি দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছিলাম, না হলে আজকে আর মানে আমি যেদিকেই দৌড়াচ্ছিলাম সেদিকেই ওই গরুটা আসছিল। সবাই হাসাহাসি করছিল, বাট সবার কাছে এটা ফানি হলো, আমার কাছে এটা ফানি ছিল না, হরিবল এক্সপিরিয়েন্স ছিল। আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। দেন আমরা রওনা দিয়ে দিই। এটা হচ্ছে ঈদের নামাজ হয় এখানে, এটা হচ্ছে মসজিদ, এখানেই সবাই ঈদের নামাজ পড়ে। আর এই মোমেন্টে আমি খেয়াল করলাম যে গরুর পেছনে ওই ধস্তে ধস্তে দৌড়াদৌড়িতে আমার জামা ছিঁড়ে গিয়েছে, মানে জামার হাতা লিটারেলি ছিঁড়ে গিয়েছে। কিসে বেঁধে ছিঁড়েছে আমি জানি না, আমার হাতে তো কোনো ঘষা বা কাটা ছিঁড়া নাই, বাট আমার ড্রেসটা ছিঁড়ে গিয়েছে। আর প্রচুর মন খারাপ হয়ে গেছিলো, কজ এই ড্রেসটা নিউ আর আমি আজকেই প্রথম পরেছি। তো এই যে এখন যেখানে আসলাম এটাকে নারিকেল রোড বলা হয়, কারণ এই রোডের দুই পাশে শুধুই নারিকেল গাছ। এখানে সন্ধ্যার পরে আরও বেশি জমজমাট হয়। চারপাশে অসংখ্য দোকান রয়েছে, ফাস্টফুড আইটেম বা একটু ভাজা পোড়া আইটেম, যেটাই বলা হোক দোকান। তো আমরা এখানে আবার একটু নেমে গিয়েছিলাম, নামার পরে এখানে ছবি তুলে দিচ্ছিলাম। তো ভাবির ছবি ভালো আসায় সে আবার একটু ডান্স দিচ্ছিল, দেন আমরা হাসছিলাম এটা নিয়ে। এখানে বেশ কিছু পিক ক্লিক করার পর আমরা আবার বলছিলাম যে গরম লাগছে, কিছু খেতে মন যাচ্ছে। তো এখানে আম্মু আমাকে পাঠিয়ে দেয় পাঁপড় কিনতে, আর ভাইয়া ওইদিকে গিয়েছিল কোক আর আইসক্রিম কিনে আনার জন্য। এই যে এই তেলে হচ্ছে পাঁপড় ভাজছিল, এটার আবার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি।
উনি বলছিল যে আগে যে পাঁপড়গুলো ভেজে রেখেছে এখান থেকে নিব কিনা, তো আমি বলছিলাম যে না, আপনি এখন গরম গরম যেগুলো ভাজবেন সেখান থেকে নিব। তো এর মধ্যে আমার ভাইয়াও চলে আসে। দেন আমরা আবার রওনা দিয়ে দিই। তখন অলরেডি রাত হয়ে গিয়েছে, 7টা বাজে। আর এই যে এটা যে লাইটিং দেখা যাচ্ছে এটা হচ্ছে ড্রাগন বাগানে দিয়ে রাখে সবাইকে, কেন দেয় সেটা জানি না। এর মধ্যে আমরা আবার বলছিলাম যে একটু ব্রেক দরকার, একটা না বসে থাকতে আর ভালো লাগছিল না। তো অটো একটা টং দোকানের সামনে আমরা বলেছিলাম দাঁড়াতে, তো এখানে আমরা চা খাওয়ার জন্য সবাই বসে পড়ি। আর এই যে এখানে দেখলাম যে ছোট্ট টিভিতে বাংলা সিনেমার গান চলছে আর কি, বিয়ের গান। তো এটা নিয়ে আবার সবাই বলছিলাম যে এই সিনেমাগুলো এখনও সবাই এত মনোযোগ দিয়ে সবাই দেখছে, আসলে এটা মজারই বিষয়। তো এই যে এখানে আমরা সবাই বসে গেছি চা খাওয়ার জন্য, একটু রং চা এই যে সবাই খাচ্ছিলাম আমরা। যিনি অটো চালাচ্ছিলাম আমরা ওনাকেও দিয়েছিলাম, উনি ওই পাশে আর কি বসে খাচ্ছিলেন। শৈবী বলছিল যে ও চা খাবে না, তো ওর জন্য এই জন্য চিপস কিনে আনা হয়। আর এর মধ্যে আবার আরিশা বলছিল ও চা খাবে, কিন্তু ও তো গরম চা খেতে পারবে না, ওর চায়ে আবার একটু পানি মিশিয়ে মামুনি ওকে দিয়েছে। তো ওই যে একবার টেস্ট করে বলছে যে চা কি এমন হয়। দেন আমরা সবাই হেসে দিয়েছি যে টেস্ট কিভাবে চিনে। দেন আমরা সবাই আবার রওনা দিয়ে দিই। এর মধ্যে আমাদের অটোর চার্জ শেষ হয়ে গিয়েছিল, আর খালামণিরা ততক্ষণ অলরেডি হাকিমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। তো খালামণিরা যে অটোতে গিয়েছিল সেটাই ব্যাক করার সময় আবার আমাদেরকে ওই অটোতে নাই। দেন আমরা অটো চেঞ্জ করে, আর আমরা ততক্ষণে ভাবছিলাম যে খালামণিরা হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে গিয়েছে। আমরা খালামণিরা পৌঁছানোর অ্যাটলিস্ট 30 মিনিট পরে পৌঁছেছি। যাওয়ার পরে দেখি যে ওখানে ঝামেলা হচ্ছে, একটা অটো বেশি ভাড়া চেয়েছে, বাট বেশি ভাড়া দিয়ে খালামণিরা যাবে না। কিন্তু উনি বলছে ওনার অটোতেই বেশি ভাড়া দিয়ে যেতে হবে, উনি মেক শিওর করবে যেন অন্য কোনো অটোতে খালামণিরা যেতে না পারে। প্রয়োজন হলে উনি নাকি সারা রাত ওখানেই আমাদের আটকে রাখবে, কোনো গাড়িতে আমাদের উঠতে দিবে না আর কি। এটা নাকি ওনার বাস স্ট্যান্ড। আমরা যখন ওনার এই সমস্ত কথাতে রাজি হইনি, দেন উনি অকথ্য ভাষায় গালাগালি দেওয়া শুরু করেন। উনি বারবার বলছিল যে উনি নাকি দেখে নেবে। ঠিক এই পর্যায়ে উনি আবারও গালি মারে, আমি সেই ক্লিপটা অ্যাড করতে পারছি না, ভায়োলেন্স চলে আসবে। তো এই পর্যায়ে আমরা ওনাকে যথেষ্ট ভদ্রভাবে বোঝানোর ট্রাই করেছি। দেন আমরা বহু কষ্টে আর 2টা অটো ম্যানেজ করে আমরা উঠে যাই। বাট উনি যে অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছিলেন, কারণ আমরা ওনার অটোতে উঠিনি এই জন্য, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল। বাট উনি যে এত দূর বিষয়টা নিয়ে যাবেন এটা আমরা অ্যাকচুয়ালি বুঝি নাই। আমরা ভেবেছিলাম যে হাকিমপুর বাস স্ট্যান্ডের কাহিনী এখানেই হয়তো শেষ হয়ে যাবে আমরা চলে গেলে, বাট অ্যাকচুয়ালি উই ওয়ার রং। আমরা যখন আগে আগে যাচ্ছিলাম উনি লিটারেলি আমাদের ফলো করা শুরু করে, আর এই যে ওনার অটো পিছনে উনি কন্টিনিউয়াসলি এইভাবে লাইট মারছিল আমাদেরকে দেখেই। যখন অন্য গাড়ি মাঝখানে আসছিল তখন ওনার লাইট অফ ছিল, বাট যখনই আমাদের গাড়ি দেখছিল তখনই এইভাবে লাইট মারছিল, অ্যান্ড এইটা পুরো রাস্তা উনি কন্টিনিউ করছে। আর সামহাও উনি যখন আমাদের আগে গেছে উনি জিগজ্যাগভাবে গাড়ি চালাচ্ছিল, আর এই যে এইভাবে লাইট দিচ্ছিল আর কি, যাতে আমাদের মানে রোড দেখতে প্রবলেম হয়। অ্যান্ড উনি এমনভাবে গাড়ি চালাচ্ছিল যাতে উনি মেক শিওর করছিল যাতে আমরা ওনাকে ওভারটেক করে কোনোভাবেই আগে যেতে না পারি। আর হঠাৎ হঠাৎ করে ব্রেক করছিল, হার্ড ব্রেক করছিল, যার জন্য আমাদের গাড়িও যথারীতি হার্ড ব্রেক করছিল, আর আমরা সবাই প্রচুর ব্যথা পাচ্ছিলাম। বাট উনি পাগলের মতো মেইন রোডে এইভাবে গাড়ি চালাচ্ছিল যে আমরা সবাই চিল্লাচ্ছিলাম যে এইভাবে কেউ গাড়ি চালায়, কারণ আমরা সবাই প্রচুর ভয় পেয়ে গেছিলাম ওনার এই আচরণে। মাঝখানে উনি যখন যাত্রী নামানোর জন্য একটু গাড়ি সাইড করে, তখন আমরা আমাদের যে গাড়ি চালাচ্ছিলেন ওনাকে বলি যে আপনি ফার্স্ট টার্ন দেন, ওনার থেকে পিছু ছাড়ান। আমরা এত ভয় পাচ্ছিলাম। দেন এই যে উনি পিছন থেকে যেভাবে লাইট মারতে মারতে আবারও এগিয়ে আসে, উনি এমন অ্যাগ্রেসিভলি চালাচ্ছিলেন আর এত জোরে, আমরা ভাবছিলাম যে উনি অ্যাক্সিডেন্ট করিয়েই ছাড়বে, কারণ এটা ছিল মেইন রোড আর দুই পাশে ছিল গাছগাছালি। উনি যদি একটা ধাক্কা দিয়ে আমাদের অটোটা সাইড করতে পারতো তাহলে আমাদের আর কেউ খুঁজেও পেত না, কারণ দুই পাশে তো গভীর জঙ্গল টাইপ এরিয়া। দেন এই যে উনি আবারও আমাদের ওভারটেক করে সামনে যে এইভাবে মুখোমুখি চালাচ্ছিল, মানে উনি আমাদের কোনোভাবেই আগাতে দিবে না, ওই এরিয়া ত্যাগ করতেই দিবে না। এখানে উনি ধাক্কা মারার ট্রাই করে অলরেডি একবার, সামহাও আমাদের গাড়িটা ড্রাইভার ভালো ছিল দেখেও আমরা এই যাত্রায় বেঁচে যাই। উনি যে কতবার আমাদের অ্যাক্সিডেন্ট করানোর ট্রাই করছে। যিনি গাড়ি চালাচ্ছিলেন ওনাকে আমরা বারবার বলছিলাম যে ওভার স্পিডে গাড়ি চালিয়ে সেফলি আমাদের শুধুমাত্র বাড়ি পর্যন্ত নিয়ে যান, বাড়ির এরিয়া পর্যন্ত অ্যাটলিস্ট নিয়ে যান। আর অটোটা সেই হাকিমপুর থেকে আমাদের ফলো করা শুরু করে। আমরা ভেবেছিলাম হয়তো আর আসবে না, বাট উই ওয়ার রং অ্যাগেইন। অটোটা এই বাড়ি পর্যন্ত আমাদের ফলো করতে করতে চলে আসে, যে লাইট জ্বালাচ্ছে ওটাই অটো, এই যে অটোটা চলেও এসেছে। দেন আপু যখন বললে যে উনি পুরা রাস্তা কি করছে, কিভাবে গাড়ি চালাইছে, কিভাবে ধাক্কা দেওয়ার ট্রাই করছে আর কত গালি দিছে, সেগুলো যখন বলে যে এভিডেন্স আছে, ভিডিও আছে, তখন উনি আপুর উপরে এইভাবে তেড়ে আসে। উনি আপুর সাথে এইভাবে কথা বলা শুরু করে
দেন আপু বাধ্য হয়ে বলে যে আমরা পুলিশে কল দিব, পুলিশ আসবে। তারপরে যে এখানে ওনাকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে যে আর একটাও যেন বাড়তি কথা না বলে এখান থেকে অটো নিয়ে চলে যায়। উনি বেশি ভাড়া চাওয়াতে আমরা যে ওনার গাড়িতে উঠি নাই, অন্য কোনো অটো ঠিক করছিলাম, এটা ওনার পছন্দ হয় নাই। এটা হচ্ছে আমাদের ভুল যে আমরা কেন ওনার গাড়ি বাদ দিয়ে অন্য গাড়ি ঠিক করলাম। বেশি ভাড়া হলেও ওনার গাড়িতে আমাদের যেতে হবে, আর সেই রাগ এই পর্যন্ত উনি নিয়ে আসছে। স্টিল উনি বিহেভ করছিল যেন ওনার কোনো দোষ নাই। উনি পুরা রাস্তা যা করছে সেগুলোর জন্য যদি জাস্ট একবার উনি সরি বলতো বা ভুল করছে এটা স্বীকার করে নিত, দেন এত কাহিনী আর হতো না। বাট এই যে সবাই ওনাকে ঠেলে পাঠাচ্ছে যে তুই ভুল করছিস, কোনো কথা বলিস না, তুই চলে যা এখান থেকে অটো নিয়ে। বাট উনি যেতে রাজি না। এত হুড়োহুড়ি দেখে এদিকে ভাবি আবার কান্না করে দেয়। দেন ভাইয়া ভাবিকে আর কি সামলাচ্ছিল, ভাইয়া আর সামনে যেতে পারে নাই। সবাই ওকে চলে যেতে বলছিল, বাট সে আবার শার্ট খুলে এভাবে বেরিয়ে এসে আবার আমাদের গায়ের উপর তেড়ে আসে। আরও যে অটো ড্রাইভার ছিল তখন তারা আবার ওর সাথে কথা কাটাকাটি শুরু করে দেয়। ও মানে ওখানে এমন কোনো পার্সন নেই যে যার সাথে ভালোভাবে কথা বলছে। এখানে উনি নিজেই স্বীকার করে যে আমরা ওনার অটো না দেখে অন্য অটো বা ভ্যান যেটাই বলা যায় সেগুলো দেখছিলাম, দেখে ওনার আর কি মেইন প্রবলেম। দেন উনি আবারও হুমকি দেওয়া শুরু করে যে ওনার নাকি অনেক ক্ষমতা আছে, ওনার বাড়ি পাতিবিলে, আর ওনার নাকি কোন ভাই ব্রাদার আছে, ওরা নাকি এসে পাওয়ার দেখাবে যে ওর কত ক্ষমতা। দেন আমরা বলছিলাম যে তোর কি ক্ষমতা, তুই নিজেই দেখা, ভাই ব্রাদার দরকার কি। ভাবি ভয়ে কান্না করায় ভাইয়া ভাবিকে নিয়ে ওই সাইডে গেছিল। তো এই সুযোগেও আবার অটো থেকে বের হয়ে এসে এরকম দাপট দেখানো শুরু করে দেয়। পুলিশের কথা বলার পরে এই যে উনি আবার এইভাবে চলে যায়, তখন এই যে আরেকজন এসে আবার ওকে ধরে যে আচরণ এত খারাপ হবে কেন। তো তারপর আমরা এখানে কোনো টাইম ওয়েস্ট করিনি, আমরা তাড়াতাড়ি করে আবার অটোতে উঠে যাই। না ওর অনেক ফোন ধরেই বলছি দেন এখানে অন্য অটো ড্রাইভাররা এসে ওকে গালাগালি শুরু করে, আর যারা ওর পূর্ব পরিচিত ছিল তারা নিজেরাও এসে বলে যে ও অনেকদিন ধরেই এমন ঝামেলা করে। আমরা আসলে ভুল করেছি, ওকে প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত ছিল, কজ ওর ফেসে স্টিল এত কাহিনীর পরেও কোনো রিগ্রেট ছিল না। সবাই যে এতভাবে বলছিল যে ভুল করেছিস, বাট সে মানে কোনো গায়েই লাগাচ্ছিল না। তো আমরা আর ঝামেলা না বাড়িয়ে বাড়ি চলে আসি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।